ওর ভাবির জন্য ওর কেরিয়ার নষ্ট হোক সেটা আমি চাই না। সব বুঝলাম, কিন্তু তোকেও এটা বুঝতে হবে বিষয়টা অন্যরা ভালোভাবে নেবে না। এমন নয় যে অর্ষা তোর ছেলে বন্ধু। আফরিন যদি ওর বান্ধবীর জন্য এই সুপারিশ করত তাহলে না হয় মানা যেত। আহিল খাবার থেকে হাত সরিয়ে নেয়, চোখ মুখ শক্ত করে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কে কি বলবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা তো জানি আমরা শুধুই বন্ধু। আমি আমার কথা বলে দিয়েছি। একটু থেমে সে মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখন বাইরে যাচ্ছি, রাতে বাড়িতে ফিরে যেন অর্ষাকে এখানে পাই। তারপর সে আর একটা কথাও না বলে বাইরে চলে যায়। আমেনা বেগম অসহায় দৃষ্টিতে ওর চলে যাওয়া দেখে আহনাফের দিকে তাকায়। তার দুই ছেলেই প্রচণ্ড রকম জেদি। বড়র জন্য রাগ সজেদ লুকিয়ে রাখলেও ছোট ছেলের রাগ সব প্রকাশ্যেই বেরিয়ে আসে। সে পড়েছে এখন দোটানায়, কি করা উচিত তার? আহনাফ কফি শেষ করে টিস্যু দিয়ে মুখ মোছে অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, আমার কথা বাদ দাও, আহিল যা চাচ্ছে তাই করো। এছাড়া আমি বিডিতে থাকি বা কতদিন? আহিল সবসময় তোমাদের সাথে থাকে, ওর চাওয়াকেই প্রায়োরিটি দেওয়া উচিত। এরপর সেও চলে যায় তার রুমে। আমেনা বেগম কিছুক্ষণ বসে থেকে হতাশ দীর্ঘশ্বাস ত্যাগ করেন। নিজের রুমে গিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়ে অর্ষার বাসায় যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে রুহুল আমিনকে পাওয়া গেল। এই প্রস্তাব অর্ষা নাকচ করলেও রুহুল আমিন মেনে নিল। সে আমেনা বেগমের সামনেই অর্ষার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আন্টির কথা তুই ফেলে দিতে পারবি বনু? সে না মায়ের মতো। পরীক্ষার কয়টা দিনই তো, মায়ের কাছে থেকে পরীক্ষা ভালো মতো দে। অর্ষা বোঝে না ভাইয়ের এই নাটকের মানে কি। সে আসলে কি চায়? টাকার জন্য এমন করে, নাকি বাকি সবার মতো সেও ভাবে আহিলের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে, আর তাই হয়তো চায় আহিলের দিকে তাকে ঠেলতে। বিয়ে হলে তাদেরই তো লাভ। অথচ ভাই যদি সত্যিই এই আশায় দিনাতিপাত করে থাকে তাহলে সেটা নেহাতি হবে বোকার স্বর্গে বসবাস। রুহুলের সিদ্ধান্ত কুসুমেরও পছন্দ হয়নি। অর্ষা চলে গেলে বাড়ির সমস্ত কাজ এখন কে করবে? আবার তার এই অবচেতন মনই চায় অর্ষাকে বাড়ি থেকে দূর করতে। মানুষের মন বোঝা বড্ড কঠিন। ক্ষণে ক্ষণে যে মন বদলায় তাকে বোঝার সাধ্য কার? সে রাতে আমেনা বেগমের সঙ্গে এই বাড়িতে আসে অর্ষা। আফরিনের রুমে ওকে থাকতে দিয়ে আমেনা বেগম বলেন, এখন থেকে তুমি এই ঘরেই থাকবে, আমার মেয়ের মতো। অর্ষা মলিন হাসে। আমেনা বেগম ওকে বিশ্রাম করতে বলে চলে যাচ্ছিলেন, তখন অর্ষা পিছু ডেকে বলে, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমেনা বেগম নিজেই এগিয়ে গিয়ে অর্ষাকে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, আমার ছোট ছেলেটাও পাগল, আর তার বন্ধু বান্ধবও। অর্ষা এবারও প্রত্যুত্তরে হাসল। সোফায় বসে ফোন চাপছিল আহনাফ। ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন আমেনা বেগম। ব্যস্ত দেখাচ্ছে তাকে। প্রায় অনেকক্ষণ আগেই তিনি কাজের মেয়ে রেনুকে অর্ষার ওষুধ, দুধ আর সেদ্ধ ডিম দিয়ে আসতে বলেছেন। রেনুর হাতের কাজই শেষ হয়নি এখনও। আমেনা বেগম পুনরায় বিরক্ত কণ্ঠে বললেন, কি রে রেনু, যাসনি এখনো? রেনু রান্নাঘর থেকে উত্তর দিল, হইয়া গেছে খালাম্মা, আইতাছি 2 মিনিট। আমেনা বেগম বিরক্ত হন। 2 মিনিট শেষ হবে 10 মিনিটে গিয়ে। জহির চৌধুরীর আসার সময় হয়ে গেছে। রাতের খাবার সব সময় একসাথে যথাসময়ে খাওয়া চাই সকলের। সে কোন দিকে সামলাবে? আহিলেরও কোনো খোঁজ নেই। মেয়েটাকে আনার জন্য পাগল হয়ে গেছে। এখন সেবা যত্ন না করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে জিদ্দে, আল্লাহ মালুম। তিনি উপায়ন্তরহীন হয়ে আহনাফকেই বললেন, বাবু একটু যাবি? বাড়িতে আসার পর এই পর্যন্ত সে অর্ষার মুখোমুখি হয়নি। মায়ের কথা শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে কিছু ছিল, তাই তিনি বললেন, থাক, আমিই দিয়ে আসছি। আহনাফ সোফা ছেড়ে উঠল। ফোন প্যান্টের পকেটে রেখে বলল, কি দিয়ে আসতে হবে দাও। আমেনা বেগম খুশি হলেন। ট্রে হাতে দিয়ে বললেন, এই ওষুধটাও খেয়ে নিতে বলবি, অর্ষা কিন্তু আফরিনের রুমে। আচ্ছা বলে আহনাফ আফরিনের রুমের দিকে যায়। আহনাফ যাওয়ার পর রেনু আসে। ওড়নায় হাত মুছতে মুছতে বলে, দেন খালাম্মা, দিয়া আসি। আমেনা বেগম চোখ রাঙিয়ে বললেন, থাক, এখন আর দরকার নেই, তুই গিয়ে তোর জরুরি রান্না কর। রাগ করলেন খালাম্মা? রাগ কইরেন না,
ছোট ভাইজান ফোন দিয়া কইছে অর্ষা আপার জন্য যেন গুড়ের পায়েস রান্ধি। আপার নাকি অনেক পছন্দ, আর জানেনই তো ভাইজানের কি রাগ। আয়সা যদি দেখছে রান্ধন হয় নাই তাহলে তো আমারে বকবো। আমেনা বেগম অবাক হলেও মুচকি হাসলেন, বললেন, রাগ করিনি, আহনাফ নিয়ে গেছে খাবার। রেনুর যেন কথাটা ঠিক হজম হলো না। সন্ধ্যার নাস্তর টেবিলে দুই ভাইয়ের বাগবিতণ্ডার সময় এসে পাশেই ছিল। অর্ষার এই বাড়িতে আসা নিয়ে যার এত মতবিরোধ ছিল সেই খাবার নিয়ে গেল। রেনু চোখ দুটো গোল গোল করে বলল, কামডা হইল কি খালাম্মা? কিসের কথা বলছিস? বড় ভাইজান না প্রথমেই চাইলই না অর্ষা আপা এ বাসায় আসুক, এখন আবার হেই আপার খেয়াল রাখতাছে? বাবা গো! তিনি মুচকি হেসে বলেন, তোরা সবাই শুধু আমার বড় ছেলের গম্ভীরতায় দেখিস, ভেতরের নরম মনটা কেউ দেখিস না। রেনু দাঁত দিয়ে জিভ কেটে বলল, ছি ছি খালাম্মা, কি যে বলেন! দুই ভাইজানই অনেক ভালো মানুষ, আমি জানি। দরজায় দুবার নক করে আহনাফ বলল, আসবো? আমেনা বেগম যাওয়ার আগে দরজা চাপিয়ে দিয়ে গেছিলেন। অর্ষা শুয়েছিল। আহনাফের গলা শুনে তার পিলে চমকে যায়। অকারণেই সে মানুষটাকে ভয় পায়, অথচ সে কত ভালো। তড়ি ঘড়ি করে শোয়া থেকে উঠে বসে, গলা উঁচু করে বলল, আসুন। আহনাফ খাবার নিয়ে ভেতরে ঢোকে, টি টেবিলের ওপর রেখে বলে, মা পাঠিয়েছে, খেয়ে নাও। পরে খাবো। পরে নয়, এখনই। একটু পরই আবার ডিনার করতে ডাকবে। এইগুলো খেয়ে ওষুধ খাও। আহনাফের সামনে খেতে লজ্জা লাগছিল অর্ষার। মুখ ফুটে বলতেও পারছিল না কিছু। আর বলবেই বা কি? যার বাড়ি তাকেই মুখের উপর বলবে ঘর থেকে বের হয়ে যেতে? এটা তো সম্ভবই না। আহনাফ ফের গম্ভীর হয়ে বলল, কি হলো? অর্ষা ভয়ে দুধের গ্লাসটা হাতে নেয়, একটু একটু করে চুমুক দেয়। আহনাফ তাকিয়ে থাকে। অসহ্য! লোকটা এভাবে তাকিয়ে থাকে কেন? একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে লজ্জা লাগে সেটা কি সে জানে না? অর্ষার এই মনোভাবগুলো যেন লজ্জার সাথে সাথে মুখে ভেসে উঠছিল। সে গম্ভীর মুখে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তোমাকে দেখছি না, তোমার তাল বাহানা দেখছি। এভাবে খেলে বছর কেটে যাবে, তবুও তোমার খাওয়া শেষ হবে না। আসলে ডিম দুধ আমার পছন্দ না, ভয়ে ভয়ে কণ্ঠস্বর নিচু করে বলল অর্ষা। এজন্যই তো শরীরের এই হাল। বাই দ্য ওয়ে, তোমার হাতের কালশিটে দাগ পড়ে গেছে মারের, মলম লাগিয়েছ? না। লাগিয়ে নিও। আচ্ছা। বলে অর্ষার দৃষ্টি গেল আহনাফের হাতের দিকে, যেখানে তার নখের আঁচড় রয়েছে। সে আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে বলল, আপনার হাতের দাগটি এখনো যায়নি? আহনাফও এবার হাতে দাগটার দিকে একবার তাকিয়ে অর্ষার দিকে তাকালো, বলল, এত তাড়াতাড়ি? সময় লাগবে। মা এই দাগ দেখে কি বলেছে জানো? অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আহনাফ বাঁকা হেসে বলে, আমায় জিজ্ঞেস করেছে আমি প্রেম করছি কিনা। অর্থাৎ ইনডিরেক্টলি সে আমায় জিজ্ঞেস করেছে প্রেমিকার নখের আঁচড় নাকি। শুধু জিজ্ঞেস নয়, রীতিমতো সে আমাকে ফোর্স করা শুরু করেছে। অথচ মা তো জানেই না তার ছোট ছেলের আবদার পূরণ করতে গিয়ে আমার না হওয়া অপ্রেমিকাকেই আদর যত্ন করে বাড়িতে তুলে এনেছে। আহনাফের কথা শুনে বিষম খায় অর্ষা। আমেনা বেগম সে সময়ে রুমে এসে দেখেন অর্ষা কাঁদছে। সে দ্রুত এগিয়ে গিয়ে অর্ষার মাথায় পিঠে হাত বুলিয়ে দেন। আহনাফকে নির্বিকার ভঙ্গিতে বসে থাকতে দেখে রেগে গেলেন। দেখছিস মেয়েটা বিষম খেয়েছে, তাও এমন করে কিভাবে বসে আছিস বাবু? আহনাফ হতাশ দীর্ঘশ্বাস নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার সামনেও ধেড়ে ছেলেকে বাবু সম্বোধন করে ডাকতে হলো। অর্ষাও একটু যেন হাসল। না, মেয়েটা সম্পূর্ণ সহজ সরল নয়, মনে হচ্ছে একটু দুষ্টুও আছে, নয়তো কাঁচতে কাঁচতেও কেন হাসবে। মাঝরাতে ফের শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল অর্ষার। সে জ্বরের ঘোরে কিছুই টের পায়নি। ভোর রাত অবধি ওর শিওরে বসেছিল আহিল আর রেনু। জ্বর কমে আসতেই যে যার রুমে গিয়ে ঘুমিয়েছে। যখন অর্ষার ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে। মাথার উপর ফ্যান চলছে, তবুও শরীর ঘামছে খুব। জ্বর ছাড়ছে ধীরে ধীরে। শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ, তাই তাড়াতাড়ি ওঠারও তাড়া নেই। সে আর একটু শুয়ে থাকে, বিছানায় শুয়ে গড়াগড়ি খায়। আহনাফের ঘুম ভেঙেছে ফজরের আজানের সময়। সে নামাজ পড়ে আর ঘুমায়নি। অর্ষার ঘরের লাইট জ্বালানো দেখে একবার ভেবেছিল গিয়ে দেখে আসবে শরীরের অবস্থা কেমন। পরবর্তীতে মনে হলো
ইচ্ছেটা অসম্ভব রকমের বাড়াবাড়ি। অর্ষা তার ছোট ভাইয়ের কলেজ বন্ধু, তার তো আর কেউ নয়। মানবিকতার খাতিরে যতটুকু সাহায্য করার প্রয়োজন ততটুকু সে করেছে, সুতরাং এখন আর তার এত অস্থির হওয়ার কিছু নেই। আহিল নিজেই অর্ষার দেখভাল করতে পারবে, এছাড়া মা আর রেনু তো আছেই। নামাজ শেষ করে কিছুক্ষণ সে ল্যাপটপে অফিসের মেইল চেক করেছে, কাজ শেষ করে বই পড়েছে। এই মুহূর্তে সে অনুভব করেছে এখন আর চা না হলে তার চলবেই না। তাই সে রুম থেকে বের হয় চা খাওয়ার জন্য। ড্রয়িং রুমে যাওয়ার সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। রেনু রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল। আহনাফ ইশারায় বলল, আমি দেখছি। এরপর দরজা খুলতে যেতে যেতে বলল, আমায় এক কাপ চা দিস রেনু। যে আচ্ছা ভাইজান। আহনাফ দরজা খুলে সারপ্রাইজ হয়ে যায়। কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়েই থাকে। তার দেখার ভুল নয় নিশ্চয়ই। সামনে কেয়া দাঁড়িয়ে রয়েছে, পরনে অফ হোয়াইট রঙের একটা শাড়ি, ওর ডান কাঁধে ব্যাগ আর কোলে তিয়াস। সে মুখে একটা আঙুল ঢুকে ফ্যাল করে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো তার কাছে আহনাফকে চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে অচেনা। এর কারণ হচ্ছে আহনাফ এবং আহিলের চেহারায় অনেক মিল রয়েছে। আহনাফ হেসে অবাক হয়ে বলল, আরে আপনি? প্রত্যুত্তরে কেয়াও হেসে বলল, হ্যাঁ, উপায় না পেয়ে আসতেই হলো। বেশ তো, ভেতরে আসুন। না না, ভেতরে যাব না, আসতে হলো তিয়াসের জন্য। গতকাল রাতে অর্ষা চলে আসার পর থেকে তিয়াস খুব কান্নাকাটি করছিল। রাতে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রাখলেও সকালে আর রাখা যাচ্ছিল না। আসলে তিয়াস অর্ষার খুব ন্যাওটা, বুঝলেন? তাই ওর কান্নাকাটি থামাতে আমাকেই আসতে হলো। অর্ষার তো আজ কলেজ ছুটি, তিয়াস ওর কাছে থাকুক, বিকালে দুলাভাই এসে নিয়ে যাবে। তা না হয় হবে, সমস্যা নেই। আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন? কেয়া এবারও হেসে বলল, নইলে যে শোরুমে যেতে দেরি হয়ে যাবে, আজও খোলা। হ্যাঁ, ছুটির দিন, আজ তো ভিড় আরও বেশি থাকবে। একটু থেমে হাত ঘড়িতে সময় দেখে বলল, আর বেশিক্ষণ থাকলে সত্যিই দেরি হয়ে যাবে। অর্ষা কোথায়? মনে হয় ঘুমাচ্ছে। ওকে আমার কাছে দিন, অর্ষার ঘুম ভাঙলে দিয়ে আসবো। থ্যাংক ইউ বলে তিয়াসকে আহনাফের কোলে দেয় কেয়া। দুজনের থেকে বিদায় নিয়ে চলে যায়। আহনাফ অনেকক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকে। কেয়া চলে যাওয়ার পর সে দরজা লাগায়। তিয়াসকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসে। এত বড় বাড়ি দেখে তিয়াস বেজায় খুশি। কোল থেকে নেমে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। তিয়াস অনেক ফর্সা, ওর ফর্সা গায়ে নীল শার্ট একদম ফুটে উঠেছে। দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের দিকে চলে যায় সে। রেনুও তখন চা নিয়ে বের হচ্ছিল। তিয়াস রেনুর পায়ের সঙ্গে ধাক্কা খেতেই রেনু ও বাবা গো বলে চেঁচিয়ে ওঠে। তিয়াস ওর চিৎকারে ভয় পেয়ে যায়। আহনাফ এগিয়ে গিয়ে ওকে কোলে তুলে নেয়। রেনু হাঁ করে তাকিয়ে আছে, অবাক হয়ে বলল, ও আল্লাহ, সাঁঝ সকালে বাচ্চা টপকাইলো কই থেইকা? আহনাফ বিরক্ত হয়ে বলল, কী সব আজে বাজে কথা বলছিস? এই বাচ্চা কি আপনার ভাইজান? আহনাফ কিছু বলার পূর্বেই রেনু খালাম্মা, ও খালাম্মা বলে আমেনা বেগমকে ডাকতে লাগলো। আমিনা বেগম রুম থেকে বের হতে হতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? দেইখা যান খালাম্মা। আমিনা বেগম জিজ্ঞেস করলেন, কি দেখব? বাচ্চা দেখেন, বাচ্চা, বড় ভাইজানের বাচ্চা। তিনি তিয়াসকে দেখে রেনুকে ধমক দিয়ে বললেন, না জেনে কোনো কথা বলতে বারণ করেছি না তোকে? না দেইখা কি আবার? এই তো জলজন্ত বাচ্চা লইয়া ভাইজান দাঁড়াইয়া রইছে। অর্ষার ভাতিজা এটা। রেনু জিভায় কামড় দিয়ে বলল, ওফ, ছরি খালাম্মা, ছরি ভাইজান। আহনাফ সংশোধন করে দিয়ে বলল, ছরি নয়, সরি। ওই হইল একটা, আপনার চা তো ঠান্ডা হয়ে গেছে ভাইজান। চা না দিয়ে এত বকবক করলে ঠান্ডা তো হবেই। একটু দাঁড়ান, আমি আরেক কাপ চা নিয়ে আইতেছি। রেনু চলে গেল রান্নাঘরে। আমেনা বেগম জিজ্ঞেস করলেন, তিয়াসকে দিয়ে গেল কে? আহনাফ বিস্তারিত সব বলে তিয়াসকে নিয়ে আবার সোফায় বসলো। আমেনা বেগম অর্ষাকে ডাকতে যাওয়ার পূর্বেই অর্ষা ঘর থেকে বেরিয়ে এদিকে আসছিল। ওকে দেখেই সোফা থেকে নেমে দৌড়ে যায় তিয়াস। তিয়াসকে দেখে ভারী অবাক হয় অর্ষা। কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নরম তুলতুলে শরীরটা বুকে নিয়ে শান্তি পায় অর্ষা। গালে মুখে চুমু খেয়ে জিজ্ঞেস করে, আমার সোনা বাবা ভালো আছো? তিয়াস ডান হাতের তর্জনী তুলে অর্ষাকে শাসিয়ে শাসিয়ে বলে, তুমি পতা ফুপি, তুমি খুব পতা।
আমালি লেকে চলে আসছো? অর্ষার সাথে আহনাফ আর আমিনা বেগমও হাসেন। বাচ্চারা যখন নতুন নতুন কথা বলা শেখে, অস্পষ্টভাবে কথা বলে, তখন ওদের কথাগুলো শুনলে মনে হয় তোতা পাখি কথা বলছে। অর্ষা তিয়াসকে নিয়ে এগিয়ে এলো। আমিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে দিয়ে গেল ওকে? কে এসেছিল? আমার সাথে দেখা করলো না কেন? মনক্ষুণ্ণ দেখালো অর্ষাকে। উত্তরে আহনাফ বলল, সময় ছিল না তার, আজও নাকি শোরুম খোলা। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এখন তোমার শরীর কেমন মা? জিজ্ঞেস করলেন আমিনা বেগম। আলহামদুলিল্লাহ। রাতে নাকি আবার জ্বর এসেছিল, রেনু বলল। আহিল আর রেনু জেগেছিল তোমার পাশে। কি পাগল বলো তো, আমায় ডাকবে না ওরা? আহিল ডাকতে দেয়নি। অর্ষা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। তবে তার মনে হচ্ছিল এই বাড়িতে এসে শুধু শুধু মানুষগুলোকে কষ্ট দিচ্ছে সে। আহিল বাদে সবাই সকালের নাস্তা একসাথে খেয়ে নিল। রাত জেগেছিল বলে রাহিলের ঘুমের রেশ কাটেনি এখনো। খাওয়া শেষে আহনাফ আর জহির চৌধুরী অফিসে গেছে। আহনাফ অবশ্য বাবার সাথে অফিস ঘুরে দেখবে বলে গেছে। আহিল তো ঘুমে। ড্রয়িং রুমে বসে অর্ষা, আমিনা বেগম, তিয়াস আর রেনু টিভি দেখছিল। তিয়াস অবশ্য স্থির নেই, সে এদিক সেদিক এখনও ছুটোছুটি করছে। আহিল ঘুমে ঢুলতে ঢুলতে ফোন নিয়ে ড্রয়িং রুমে আসে। ঘুম জড়ানো কণ্ঠে অর্ষাকে বলে, লামিয়া কথা বলবে, দেখ কি বলে। অর্ষা বাদে বাকিদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে। ওরা গ্রুপের নামটাও দিয়েছে গ্যাঞ্জাম পার্টি। যেহেতু অর্ষার ফোন নেই, তাই সে গ্রুপে অ্যাডও নেই। অর্ষা উঠে গিয়ে ফোন হাতে নেয়। সবাই ভিডিও কলে ছিল। লামিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, আমার তো সর্বনাশ হয়ে গেছে বোকারানি। অর্ষা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? লামিয়া টিস্যুতে নাক মুছে বলে, সর্বনাশ হলে কাঁদবো না? দিদার বিরক্ত হয়ে বলল, বালের সর্বনাশ হয়েছে। জুই দিদারকে ধমক দিয়ে বলল, উষ্টা খাইবি কইলাম, বন্ধু হয়ে বন্ধুর কষ্ট না বুঝে বকা দিচ্ছিস? আশিক বলল, ঠিক, একদম ঠিক। বন্ধুর সুখে সুখী হওয়া যেমন দরকার, তেমনি বন্ধুর দুঃখে দুঃখী হওয়া উচিত। এই যেমন আমাকে দেখ, লামিয়ার কষ্টে আমি কষ্টিত। এই ড্রামাবাজদের ড্রামা দেখলে মানুষ সিরিয়াস মুহূর্তেও হেসে ফেলবে। তবে বিষয়টা যখন লামিয়ার সর্বনাশের, সেখানে ভুল করেও হেসে ফেলা মানে দণ্ডনীয় অপরাধ। পাশ থেকে আহিল ওদেরকে বলল, এক কাজ কর, সবাই মিলে আমার বাসায় চলে আয়, তারপর শুনি কি সর্বনাশ হয়েছে। এটা ভালো কথা বলেছিস। তোর ভাই বাসায় আছে তো? খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো রেশমি। লামিয়া এবার রাম ধমক দিয়ে বলল, খবরদার মহিলা, উনার দিকে নজর দিবি না। সর্বনাশ হয়ে যাচ্ছে বলে কি আমি তোদেরকে বিলিয়ে দিয়েছি ওনাকে? ইস, তুই যেভাবে বলছিস মনে হচ্ছে উনি লিখিতভাবে শুধুই তোর, বলল জুই। এবার আশিক ধমক দিয়ে বলল, এই যে চুমকি, থুক্কু, রেশমি আর জুই, বেশি না করে কুই কুই, দুজনে ফোন রাখ, রেডি হ আর আহিলের বাসায় আয়, আমিও ফোন রাখছি। সবাই মিলে মিনিট 15 মাঝে বাসায় এসে উপস্থিত হয়। আহিল তখন ডাইনিং রুমে নাস্তা করছিল। ভর পেটে দিদার আর আশিকও খেতে বসে যায়। লামিয়ার নাক মুখ গুচকে বলে, আঙ্কেলের বাচ্চা খাদক, তোরা কি এখানে গিলতে এসেছিস? আশিক খেতে খেতে বলল, না, তোর সর্বনাশের সমাধান করতে এসেছি। তার আগে একটু খেতে দিবি তো? খা, খেয়ে মরে যা তোরা, একটু শান্তি পাই আমি। আমি তোর জন্য একটা গিফট এনেছিলাম, আর তুই আমাকে এভাবে বললি? কি গিফট? আশিক ব্যাগ থেকে বসুন্ধরা টিস্যুর প্যাকেট বের করে বলে, টিস্যু এনেছি, তোর চোখের পানি নাকের পানি মুছতে কাজে দেবে। এমনিতে অবশ্য নাক দিয়ে ছাড়া তো আর চোখ দিয়ে পানি বের হয় না, হবে কিভাবে? কাঁদিস তো কুমিরের কান্না, তবুও নাকের মুছতে কাজে লাগবে, নে ধর। লামিয়া নাকি সুরে বলল, মজা নিচ্ছিস তো, নে, তোদেরই তো সময় এখন। অর্ষা বলল, ওরা খেয়ে আসুক, তোরা আমার ঘরে আয়। ঘরে গিয়েও লামিয়ার কুমিরের কান্না কিছুক্ষণ চলল। অবশেষে সকলে গোল বৈঠকে বসে জানতে পারল সর্বনাশটা হলো লামিয়ার বিয়ে ঠিক করেছে ওর বাবা মা, কিন্তু ও তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। লামিয়া কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। টিস্যু দিয়ে ফের নাক মুখ মুছে আহিলকে বলল, আমাকেও তোর বাসায় নিয়ে আয় না জান, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। বিয়েও করতে হবে না, আবার সারাক্ষণ তোর ভাইকে দেখতে পারবো। ভাই আর বউ করে আনি।
আমি তো এক পায়ে রাজি, তবুও অন্য কাউকে এখন বিয়ে করব না, মেকি কান্না করে বলল লামিয়া। আশিক আর একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, ওহে লামিয়া, এখন কি আর হবে কাঁদিয়া, বউ সেজে অন্যের বাড়িতে যা চলিয়া। রেশমি খ্যাক করে বলে উঠল, তোরে না বলছি এসব ফালতু কবিতা বানাবি না। তোর কি চুমকি, উফ, থুক্কু রেশমি, বালের একটা নাম রাখছে, খালি ভুইলা যায়। আমার ক্ষমতা থাকলে তোর জন্য একটা গরু জবাই দিয়ার নাম পাল্টাইয়া চুমকি রাখতাম, তারপর গান গাইতাম, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কিন্তু তোর কপাল খারাপ, গরু কেনার টাকা নাই আমার কাছে। তুই নিজেই তো একটা গরু, আল্লাহর ওয়াস্তে নিজেই নিজেরে জবাই দিয়ে দে, বলল জুঁই। জুঁই, তোরে না বলছি বেশি করবি না কুঁই কুঁই। এই বাল, থামবি তোরা, আমার সমস্যার সমাধান দে। বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল লামিয়া। আহিল বলল, সমাধান আর কি, তুই ওই ছেলের সাথে দেখা করবি আলাদা, দেখা করে বলে দিবি তুই এখন বিয়ে করবি না। আমি একা যাব? তা কেন, আমরা তো আছি, আমরাও যাব। দিদার খুশি হয়ে বলল, হ মামা, দারুণ হইব, যা মন চাই সবাই মিল্লা খাইয়া দাইয়া বড় লিস্ট ধরাই দিমু বেটার হাতে। তখন লামিয়ার কথায় বিয়ে ক্যান্সেল না করলেও লামিয়ার আমাদের মতো খাদক বন্ধুদের ভয়ে ঠিক ঠিক বিয়ে ক্যান্সেল করবে, দেখিস। এরা সবাই উচ্চস্বরে হাসে। অর্ষা হঠাৎ খেয়াল করে তিয়াস নেই ঘরে, তাই সে তিয়াসকে খুঁজতে বের হয়। এদিকটায় সবার প্রথম রুমটা আফরিনের, মাঝখানের রুম আহনাফের, আর শেষেরটা আহিলের। সবাই আফরিনের রুমে বসে আড্ডা দিচ্ছে। অর্ষা আগে আহনাফের রুমে উকি দেয়, দেখতে পায় তিয়াস ড্রেসিং টেবিলের সব পারফিউম, লোশন, আরও যা যা ছিল সব নিয়ে ফ্লোরে সাজিয়ে খেলছে। এ দৃশ্য দেখে অর্ষার আক্কেল গুড়ুম অবস্থা। অর্ষা দৌড়ে যায় ঘরে, সব কিছু আবার ড্রেসিং টেবিলে রাখতে রাখতে বলে, খেলবি তো খেলবি ভালো কথা, তাই বলে আর রুম পাসনি। এদিকে অর্ষা সব নিয়ে নিচ্ছে বলে তিয়াস কান্না জুড়ে দেয়। অর্ষা ওকে আদর করে মানানোর চেষ্টা করে, কিন্তু তিয়াস তো তিয়াসই, তার কান্না থামে না। আহনাফ বাড়ি ফিরে আসে তখন, ওদের দুজনকে রুমে দেখে বলে, কি ব্যাপার? অর্ষা থতমত খেয়ে বলে, না মানে কিছু না, তিয়াস ভুল করে চলে এসেছে। আহনাফ কিছু বলল না, ওয়ার্ড্রপ থেকে আর আলমারি থেকে কাপড় চোপড় বের করে গোছাতে লাগলো। তিয়াস অর্ষার কোল থেকে নেমে আবারও লোশন আর পারফিউমের বোতলগুলো নামিয়ে খেলতে শুরু করে। অর্ষা ভীরু কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি। হঠাৎ? আমি তো ওখানেই থাকি, আফরিনের বিয়ের জন্য এসেছিলাম। অবশ্য আরও 7 দিন বাংলাদেশেই থাকার কথা ছিল, তবে অফিসের জরুরি কাজ পড়ে গেছে, তাই আজই ফিরতে হবে। এখনই? না, রাতে ফ্লাইট। ও। আহনাফ এবার তিয়াসকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, পারফিউম পছন্দ হয়েছে? তিয়াস ওর কথায় কান দিল না, সে তার মতো খেলছে। আহনাফ হেসে বলল, আমারও ছোট তুলতুলে একটা বাবু আছে। অর্ষার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি, আপনি বিবাহিত? তুমি বিবাহিত মানে কি? তিয়াসকে তুমি তোমার বাবু বলো না? বলি। আমিও ক্যাথিয়নকে আমার বাবু বলি, তার মানে এই নয় যে আমি বিবাহিত। অর্ষা বিড়বিড় করে বলল, যাক বাবা, এই যাত্রায় আমার 3 বান্ধবী অদৃশ্য ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেল। মুখে বলল, ক্যাথিয়নকে আমার বিড়াল। অর্ষা ভ্যাবাচাকা খেয়ে বলল, অ্যাঁ? নয়, হ্যাঁ, আমি আদর করে ওকে ডাকি ক্যাথি। তার মানে তোর প্রেমিকা আছে, নাম ক্যাথি? আহনাফের শেষের কথাটা শুনে দরজায় দাঁড়িয়েই বললেন আমেনা বেগম। আহনাফ হতাশ দৃষ্টিতে একবার মায়ের দিকে তাকায়, আর একবার অর্ষার দিকে তাকায়। সে ভারী গলায় বলে, প্রতিটা বার ভুল সময়ে এসে ভুল কথা শোনো কেন বলো তো? ভুল শুনেছি মানে? স্পষ্টই তো শুনলাম। অর্ষা, তুমিই বলো। আহনাফ মাত্রই না বলল ও আদর করে ক্যাথি ডাকে। তারপর তিনি ছেলের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, ক্যাথি নাম তো বিদেশি বিদেশি লাগে, তার মানে তুই একটা বিদেশিনীকে ভালোবাসিস। এরপর ওর হাতে থাকা নখের আঁচড়ের দিকে ইশারায় ইঙ্গিতে বলেন, আবার সাথে করে দেশেও নিয়ে এসেছিস? কোথায় রেখেছিস বল? আহনাফ কি বলবে বুঝতে পারছে না। তার মা তো অর্ষার চেয়েও এক কাঠি উপরে সহজ সরল। বাবা যে কিভাবে এতগুলো বছর মাকে সামলিয়েছে আল্লাহ মালুম। তার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা,
তুমি যার কথা বারবার জানতে চাইছো সে তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মনের কথাটা আর মুখে বলা হয়ে উঠল না। জহির চৌধুরীর ডাক পড়ায় আমেনা বেগম বাধ্য হয়েই চলে গেলেন, নয়তো আজ ছাই দিয়ে তিনি ছেলেকে ধরতেন। কে এই মেয়ে সেটা তিনি জেনেই ছাড়তেন। মা চলে যেতেই আহনাফ রেগে মেগে বলল, সব হয়েছে তোমার জন্য। আমি কি করেছি? অবাক হয়ে জানতে চাইল অর্ষা। তোমার নখের আঁচড়ের জন্যই মা আমাকে এত সন্দেহ করছে। ইচ্ছে তো করছে বলে দিই সেই মেয়েটা অন্য কেউ নয়, বরং তুমি নিজেই। সেটাও তো বলতে পারছি না। ছোট ভাইয়ের বান্ধবী বলে কথা। এসব বলা যায়? ভাবলেও তো লজ্জা লাগে। এতগুলো কথা শুনেও অর্ষাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে আহনাফ বলল, আল্লাহ ভালো জানে কার জীবন তেজপাতা করতে তার বউ হবে। তোমাকে সব কিছু বিশ্লেষণ করে বোঝাতে বোঝাতেই তার অর্ধেক জীবন পার হয়ে যাবে। যারই বউ হই না কেন, আপনার তো আর হব না। আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? নিচু স্বরে বলল অর্ষা। তারপর তিয়াসকে জোর করে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আহনাফ ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত সব নারী জাতি। বিয়ে টিয়ে করার চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরিয়ে বেড়ে এক জীবন কাটিয়ে দেওয়া ঢের ভালো। বিকেলে রেস্টুরেন্টে গিয়ে ঘটল এক চমকপ্রদ ঘটনা, যেটার জন্য গ্যাঞ্জাম পার্টি মোটেও প্রস্তুত ছিল না। গতকাল রাত থেকে রেস্টুরেন্টে আসা অবধি এবং ছেলেকে দেখার আগ অবধি যেই লামিয়া ফ্যাস ফ্যাস করে কাঁদছিল, নাকের পানি মুছতে মুছতে 10 প্যাকেট পকেট টিস্যু শেষ করেছিল, সেই লামিয়া হুট করে পাল্টি খেল। শুধু পাল্টি নয়, চরম লেভেলের পাল্টি যাকে বলে। ছেলেকে দেখে তার মাথা ঘুরে গেছে। অস্থিরতায় নাকি উত্তেজনায় নাকি ঢং করেই নিয়ন্ত্রণ হারিয়েছে তা অবশ্য এখনও বোঝা যায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে আহিলের উপর। ভাগ্যক্রমে আহিলের জায়গায় দিদার কিংবা আশিক ছিল না। ওরা দুজন হলে লামিয়ার এই পাল্টি খাওয়ার জন্য ধরা তো দূরে থাক, রেস্টুরেন্টের ছাদ থেকে ছুঁড়ে নিচে ফেলত। অর্ষার কাঁধে মাথা রেখে প্রায় অচেতন অবস্থায় বসে রয়েছে লামিয়া। লামিয়ার এক পাশে বসেছে রেশমি, আর পেছনে দাঁড়িয়ে রয়েছে জুঁই। ওরা দুজনেই হাত দ্বারা লামিয়াকে হাওয়া দিচ্ছে। এদিকে ওদের হঠাৎ এমন কাণ্ড দেখে বিচলিত হয়ে পড়েছে পাত্র। সে জুঁই এবং রেশমির উদ্দেশ্যে গাঁই করে বলল, ফ্যান আছে তো, ফ্যান ছেড়ে দিতে বলি। ওরা কেউ পাত্রের কথায় বিশেষ পাত্তা দিল না। আশিক বসেছিল আহিলের পাশের চেয়ারে। ও কানের কাছে মুখ নিয়ে বলল, ড্রামাবাজগুলো কি শুরু করেছে? দিদার পাশ থেকে একইভাবে ফিসফিস করে বলল, এই বালের মাইয়া এমন চিৎকারিত হইয়া গেল কেন হঠাৎ? আশিককে হতাশ দেখালো। সে ঠোঁট উল্টে বলল, জানি না। লামিয়া রেস্টুরেন্টে ছেলেকে ধুইতে আসছে নাকি শুইতে আসছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ও কিসের জন্য আসছে জানি না ভাই, কিন্তু আমি তো আসছি খাইতে, বিড়বিড় করে বলল দিদার। পাত্রের অস্বস্তি বোধ বাড়ছে বই কমছে না। সে একবার একবার করে সকলের দিকে তাকাচ্ছে, চোখে মুখে বিচলিত ভাব আর কপালে চিন্তার ভাঁজ। সে ইতস্তত বোধ করে লামিয়ার উদ্দেশ্যে বলল, আপনি কি বেশি অসুস্থ? লামিয়া নিরুত্তর। এবার পাত্র বলল, আমাদের মনে হয় সময় নষ্ট না করে উনাকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সোজা হয়ে বসলো লামিয়া। দুপাটি দাঁত বের করে হেসে বলল, না না, এখন আমি ঠিক আছি। ওর হুট করে জাগ্রত হয় বাকিরা ভয় পেয়ে গেল, এমনকি পাত্র নিজেও। সে ইতস্ততভাবেই বলল, শিওর? 100% শিওর, নো ডাউট। ঠিক আছে, মাথা নাড়িয়ে বলল পাত্র। কে কোথা থেকে কথা শুরু করবে কিছু বুঝতে পারছে না, তাই আহিল জিজ্ঞেস করল, আপনার পরিচয়টা ভাইয়া? পাত্র হেসে বলল, আমার নাম নিহাল, বর্তমানে বাবার বিজনেস দেখছি। ও আচ্ছা, বলল আহিল। এরপর লামিয়া খুশিতে গদগদ হয়ে সকলের সাথে নিহালের পরিচয় করিয়ে দিল। নিহাল সবার পছন্দ মতো খাবার অর্ডার দিতে বলল। সেই সময়ে লামিয়া ফট করে বলল, না না, পছন্দের খাবার আবার কি, আমরা সবাই খেয়ে এসেছি, প্রচণ্ড গরম এখন, আপনি বরং সবার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করুন। লামিয়ার এ কথা শুনে সকলে হাঁ করে তাকায়। এই মেয়ে বলে কি? বিশেষ করে দিদার চোখ মুখ কুঁচকে তাকায়। ওর চোখের দৃষ্টি বলছে, একবার শুধু বের হই রেস্টুরেন্ট থেকে। নিহাল অবশ্য লামিয়ার কথা শুনল না। সে ওদেরকে পছন্দ অনুযায়ী অর্ডার করতে বলল। কিন্তু যেখানে লামিয়া বলেই দিয়েছে সবাই খেয়ে এসেছে,
তখন ওরা আর বাড়তি কী বা অর্ডার করবে? বেহায়াপনা তো আর করা যায় না, তাই সকলে ভদ্রতা বজায় রাখতে লামিয়ার কথাই রাখতে বলল। প্রথম দেখায় হবু বউয়ের বন্ধুদের শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, বিষয়টা নিহালের কাছে দৃষ্টিকটু লাগলো। তাই সে কোল্ড ড্রিঙ্কসের সাথে বার্গার, চাউমিন অর্ডার করলো। তার আগে ওয়েটারকে সবার জন্য কফি দিয়ে যেতে বলল। ওরা খেয়ে এসেছে বলা সত্ত্বেও নিহাল যে নিজে থেকে এতটুকু খাওয়াচ্ছে, ওর এই আন্তরিকতায় উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গেছে। খেতে খেতে সকলে বেশ আড্ডাও দেয়। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নেয় সবাই। অর্ষা বাদে বাকি সবাই তেড়ে মেরে যায় লামিয়ার দিকে। লামিয়া ভয়ে অর্ষার পেছনে লুকিয়ে বলে, আমায় বাঁচা বোকারানি। দিদার দাঁত খিচিয়ে বলল, তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই এভাবে পাল্টি খেলি কেন বেয়াদব? আশিক আহত কণ্ঠে বলল, সেটাই তো, পাল্টি যদি খাবি তাহলে কুমিরের কান্না কাঁদলি কেন? অযথা টিস্যু কিনে আমার টাকা নষ্ট করলাম। লামিয়া অর্ষার গলা জড়িয়ে ধরে কল্পনায় অভিনিবেশ হয়ে বলে, কি করব ইয়ার, সে যে এত হ্যান্ডসাম আর সুদর্শন হবে তাকে জানতো। অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে তুই বিয়েতে রাজি? আলবাত রাজি, তোরা সবাই তৈরি হয়ে যা বিয়ে খাওয়ার জন্য। দিদার কটমট করে বলল, গিরগিটিও তোকে দেখলে লজ্জা পাবে, বেইমানের বেইমান। লামিয়া হাসে, বাকিরাও খুশি। ছেলে যখন লামিয়ার পছন্দ হয়েছে তখন বন্ধু মহলেও আপত্তি করার কোনো কারণ নেই। লামিয়া জুই এবং রেশমিকে বলল, তোদের একজন প্রতিদ্বন্দ্বী কমে গেল যা। রেশমি বলল, শান্তি শান্তি। আশিক মুখ বাঁকিয়ে বলল, এত শান্তি আশা কইরো না চুমকি, একা পথে তুমিও বেশি দিন চলতে পারবা না, দেখবা খুব শীঘ্রই তোমারও বিয়ের সানায় বেজে যাবে। রেশমি ওর কথায় খ্যাক করে ওঠে। অর্ষা আর রাহিলের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে দেখে রেনু ছাড়া কেউ নেই। আহিল সোফায় শরীর এলিয়ে জিজ্ঞেস করে, বাসার সবাই কোথায়? রেনু ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আপনার চাচার বাসায়। আপনারে তো কতডি ফোন দিল, ধরেন নাই কেন? আহিল প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে বাবা মা দুজনে মিলে 16 বার ফোন করেছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় আহিল টের পায়নি। ও কল ব্যাক করে, কথা বলে ফোন রেখে রেনুকে বলে, চাচার বাসায় যেতে হবে, অর্ষাকে একটু ডেকে দাও তো। রেনু গিয়ে অর্ষাকে ডেকে আনে। অর্ষার অবস্থা ঘুমে ঢুলুঢুলু। সে হেলতে দুলতে এসে বলে, কি হয়েছে? তুই ঘুমুচ্ছিলে? না, শুয়েছিলাম। কিছু বলবি? আব্বু আম্মু চাচার বাসায়, রাতে ওখানেই ডিনার করবে, তোকে নিয়ে যেতে বলল। না না বাবা, আমি আর এখন কোথাও যেতে পারবো না, এমনিই শরীর ভালো না, তার মধ্যে মাত্রই বাহির থেকে আসলাম। তাহলে কি তুই একা থাকবি? একা কোথায়, রেনু আপা তো আছে। তো কি, চল যায়। না রে, জোর করিস না প্লিজ। শিওর থাকতে পারবি? হ্যাঁ রে বাবা, তুই চিন্তা করিস না। আচ্ছা, সাবধানে থাকিস, কিছু লাগলে রেনু আপাকে বলবি। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল আহিল। অর্ষা হেসে ফেলে। কেয়া, তিতাস আর আহিল ছাড়া কেউ তাকে এভাবে আদর করে না। এই মানুষগুলোর জন্যই বোধহয় সে বেঁচে আছে, এরা ছাড়া তার তো আর কেউ নেই। সে কখনো নিজের একটা মানুষ হবে এটাও ভাবে না, নিজের মানুষ নিয়ে তার কোনো স্বপ্ন নেই। আহিল যাওয়ার আগে রেনুকে বলে গেল, অর্ষার কাছে কাছে থেকো আপা। আচ্ছা ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। আহিল চলে যাওয়ার পর অর্ষা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। অসময়ে ঘুম পাচ্ছে তার, দু চোখের পাতা এক করতেই কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে যায়। অর্ষা আর রেনু ছাড়া বাড়িতে কেউ নেই, দুজনের উপস্থিতিও আলাদা স্থানে। রেনু অবশ্য অর্ষার সাথে অর্ষার রুমেই থাকতে চেয়েছিল, তবে অর্ষা রাজি হয়নি। সে ঘুমাবে আর অন্যজন জেগে পাহারা দেবে, ব্যাপারটা তার পছন্দ নয়। এত সুখ তার জন্য নয়। এ বাড়িতে আসার পর যে আরাম আয়েশ করছে সেটাও তো তার কাছে কল্পনাতীত ছিল। অর্ষা ঘুমাচ্ছে, রেনুর কোনো কাজ নেই, তাই সে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। রাত প্রায় 11টা। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে যায় রেনু, তবে দরজা খুলে তার চক্ষু চড়ক গাছ। সে ভেবেছিল আহিল ওরা ফিরে এসেছে, কিন্তু দরজার ওপাশে মাথায় ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আহনাফ। ক্লান্ত শরীর, রক্তে ভেজা সাদা শার্ট, সম্পূর্ণ শার্ট নয়, ঘাড়ের দিক দিয়ে ছোপ ছোপ রক্তের শুকিয়ে যাওয়া দাগ। রেনু গগন বিদারী চিৎকার দিয়ে ডাকলো, অর্ষা আপা গো!
আহনাফ হাত দিয়ে দুকান চেপে ধরে। রেনুর চিৎকারে ঘুমন্ত অর্ষা ধড়পড়িয়ে উঠে বসে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে, বোঝার চেষ্টা করলো সে স্বপ্ন দেখছে এসব নাকি বাস্তবেই তার সাথে হচ্ছে। যখন দ্বিতীয়বার রেনুর গলা শুনল তখন সে বুঝতে পারল আসলে এটা তার স্বপ্ন নয়, বরং বাস্তব। ক্লান্ত ও অসুস্থ শরীরটাকে সে জোরপূর্বক টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। সেখানে কেউ নেই। রেনুর অকারণে এত জোরে চিৎকার করায় বিরক্ত হয়ে আহনাফ ধমকে বলেছিল না চেঁচিয়ে যেন ওর ঘরে কফি নিয়ে আসে। তাই অর্ষা ড্রয়িং রুমে গিয়ে কাউকেই পেল না। হঠাৎ করে এই রেনু আপাটা কোথায় উধাও হয়ে গেল? সে কোথায় খুঁজবে এখন? এটা তার মতিভ্রম বা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছে ভেবে ফিরে আসছিল। তখন হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে বের হয় রেনু। অর্ষাকে দেখে পেছন থেকে ডেকে বলে, আপা, আপা খাড়ান, কই যান? অর্ষা ভড়কে যায়। দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, একটু আগে তুমি কি আমাকে ডেকেছিলে? হ আপা, জানেন না তো কি হয়েছে? অস্থির হয়ে বলল রেনু। অর্ষা কপালে ভাঁজ টেনে বলে, কি হয়েছে? বড় ভাইজান অ্যাক্সিডেন্ট করছে। কি? আচমকা শব্দটা বের হয়ে যায় অর্ষার কণ্ঠনালী থেকে। একটু থেমে সেও রেনুর মতো অস্থির চিত্তে জিজ্ঞেস করে, কিভাবে? কোথায় এখন সে? জানি না গো আফা, এহন হের ঘরেই আছে। আমারে কইল কফি নিয়া যাইতে। অর্ষা আর সেখানে না দাঁড়িয়ে আহনাফের রুমে দৌড়ে গেল। পিছু পিছু কফি নিয়ে রেনুও এলো। আহনাফ তখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছিল, একটা ট্রাউজার শুধু তার পরনে। এই অবস্থায় অর্ষার সামনে তার ভীষণ লজ্জা লাগছিল, তাই হাতের তোয়ালেটা পিঠের উপর দিয়ে শরীর ঢেকে নিল। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি? অর্ষা হাঁ করে তাকিয়ে আছে। খালি গায়ে থাকার দরুন আহনাফের হাতের বাহুতে আর পেটের দিকে ক্ষত সে দেখে ফেলেছে। লাল হয়ে ফুলে আছে ক্ষতস্থানগুলো। মাথায়ও সম্ভবত ভালোই আঘাত পেয়েছে, নয়তো ব্যান্ডেজ নিশ্চয়ই করা লাগতো না। এই অবস্থায়ও একটা মানুষ এত কুল, এত শান্ত। অর্ষা বোকার মতো বলে ফেলল, আপনার ব্যথা করছে না? আহনাফ হাতের ইশারায় রেনুকে কফির মগটা দিতে বলল। রেনু এগিয়ে গিয়ে কফির মগ দিয়ে আবার অর্ষার পেছনে গিয়ে দাঁড়ালো। আহনাফ কফিতে চুমুক দিয়ে বলল, তোমার কি মনে হয়? আমার কি মনে হবে? ব্যথা তো আর আমি পাইনি। আপনি এত কুল আছেন কিভাবে অ্যাক্সিডেন্ট করেও? আমি হলে তো 1 মাস আগে হাসপাতালের বেড থেকে উঠতেই পারতাম না। আহনাফ হেসে ফেলে। ওর হাসিতে বিব্রত হয় অর্ষা। সে কি হাসির মতো কিছু বলেছে? পেছন থেকে রেনু ফিসফিস করে অর্ষাকে বলে, অ্যাক্সিডেন্ট কইরা ভাইজানের মনে হয় মাথা নষ্ট হইয়া গেছে আপা। দেখেন হুদায় হাসতাছে। ভাইজানরে কি পাবনা হাসপাতালে ভর্তি করব? শুনছি ওইখানে সব মেন্ডাল মানুষ থাকে। অর্ষা পা দিয়ে রেনুর পায়ে আস্তে খোঁচা দেয়। রেনু থেমে যায়। এদিকে মগের সবটুকু কফি শেষ করে বিছানায় বসে আহনাফ। শরীরের ব্যথাগুলো আবার জাগ্রত হয়েছে। সে দাঁতে দাঁত চেপে ব্যথা নিবারণ করার আপ্রাণ চেষ্টা করে। ব্যথাকে কিছুটা নিয়ন্ত্রণে এনে অর্ষার দিকে তাকিয়ে বলে, আমার এই ব্যথাগুলো তোমার ভাবির মারের কাছে কিছুই নয় অর্ষা। তুমি তো প্রতিনিয়ত সেগুলো সহ্য করছো। অর্ষা এবার চুপসে যায়। বাড়ির প্রসঙ্গ কোথাও উঠলে সে কিছু বলতে পারে না। সত্যি বলতে তার বলার মতো কিছু থাকে না তখন। আহনাফ ওর চুপসে যাওয়া মুখটা দেখে প্রসঙ্গ পাল্টে বলল, অনেক ব্যথা করছে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। আপনার না সুইজারল্যান্ড যাওয়ার কথা আজ? অর্ষাও প্রসঙ্গ পাল্টে ফেলল। যাওয়ার পথেই তো অ্যাক্সিডেন্ট হলো। কিভাবে? অন্য একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছিল। আমাদের গাড়ি কাত হয়ে গেছিল, তাও আবার আমি যে সাইডে বসা ছিলাম, তাই এখন এই অবস্থা। ড্রাইভার অবশ্য এখনও হাসপাতালে ভর্তি। আঙ্কেল আন্টিকে বলেননি? না, অযথা টেনশন। হাসপাতালে গিয়ে কান্নাকাটি জুড়ে দিত। ওরা কোথায় এখন? আপনার চাচার বাসায়। আপনার তাহলে সুইজারল্যান্ড যাওয়া ক্যান্সেল? আপাতত। অর্ষা নিশ্চুপ। তার আর কিছু বলার নেই। আহনাফ নিজেই জিজ্ঞেস করল, তুমি যাওনি কেন চাচার বাসায়? এমনি, ভালো লাগছিল না। রেনু আহনাফকে জিজ্ঞেস করল, কিছু খাইবেন ভাইজান? হ্যাঁ, ক্ষুধা লেগেছে খুব। বের হব না, ঘরে নিয়ে আয়। রেনু চলে গেল খাবার আনতে। অর্ষা মেঝের দিকে দৃষ্টি রেখে পায়ের নখ দিয়ে টাইলসের উপর আঁকিবুকি করছিল। কিছু বলবে? জিজ্ঞেস করে আহনাফ। অর্ষা মাথা তুলে তাকায়। আহনাফের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। আতঙ্কিত স্বরে বলে, আপনার পিঠ থেকে রক্ত বের হচ্ছে।
আহনাফ ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে বলল, কোথায়? অর্ষা এগিয়ে যায়। তোয়ালে ধরতে গেলে আহনাফ সাবধানী স্বরে বলে, খবরদার, তোয়ালে সরাবে না, আমার লজ্জা লাগে। অর্ষা দোটানাময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে হাসবে নাকি আহনাফের জন্য দুঃখ প্রকাশ করবে বুঝতে পারছে না। শুভ্র আলোকছটায় আহনাফের ফর্সা পিঠটিতে আলতো কাপা হাতে রক্ত তুলা দিয়ে মুছে দিচ্ছে অর্ষা। পাশেই তুলার প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে রেনু। আহনাফের লজ্জা কিন্তু ভাঙেনি। সে তোয়ালে খোলেনি শরীর থেকে, শুধুমাত্র ক্ষতস্থান থেকে কিঞ্চিত সরিয়েছে। অর্ষার কাঁপা কাঁপা হাতের স্পর্শ বুঝতে বেগ পেতে হয় না আহনাফকে। সে অনেকক্ষণ যাবৎ চুপ থাকলেও এবার বলেই ফেলল, তোমার কি আবার জ্বর এসেছে? অর্ষা চমকে উঠে বলল, না তো। তাহলে এত কাঁপছো কেন? রেনু মুখ টিপে হাসছে। অর্ষার কাঁপা কাঁপা হাতটি সেও লক্ষ্য করেছে, তবে এতক্ষণ কিছু বলার সাহস হয়নি। এখন আহনাফ বলায় সে আর না হেসে পারল না। অর্ষা আরও বিব্রত বোধ করতে থাকে। আফায়ও মনে হয় শরমাইতেছে। মুখ টিপে হেসেই বলল, রেনু। আহনাফ অর্ষার দিকে ঘুরে বসল। অবাক হওয়ার ভান ধরে বলল, তাই নাকি? তাহলে তো শরমে শরমে কাটাকাটি হওয়ার কথা, কারণ আমিও শরম পাই। রেনু এবার শব্দ করে হেসে ফেলে। আহনাফ ধমক দিয়ে বলে, হাসছিস কেন? লজ্জা পাওয়া কি কিছু খারাপ? রেনুর হাসি বন্ধ হয়ে যায়। সে স্ট্যাচুর মতো সোজা হয়ে দাঁড়ায়। অর্ষা ঠিক বুঝতে পারল না আহনাফ তার পক্ষ নিল নাকি তাকে নিয়ে মজা উড়ালো। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। আহিলের কাছে শুনেছে লোকটা নাকি ইন্ট্রোভার্ট স্বভাবের, কিন্তু কই, এখন তো তার এমনটা মনে হচ্ছে না। সে তো দিব্যি অর্ষার সঙ্গে মজা লুটছে। এর মানে কি তবে? কিন্তু আহিলও তো আর তাকে মিথ্যে বলবে না। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে যার পণ্যায় নিজেকে শান্ত করল। নিচু স্বরে বলল, আমি যাই, আপনি রেস্ট নিন। উত্তরের অপেক্ষা না করে অর্ষা বড় বড় পা ফেলে আহনাফের ঘর থেকে প্রস্থান করে। আমেনা বেগমদের বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা পার হয়ে গেছে। বাড়ি ফিরে ছেলের এই অবস্থা দেখে তিনি কান্নাকাটি জুড়ে দিয়েছেন। জহির চৌধুরী অস্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আহনাফ মূলত তার মতোই হয়েছে, সহজে নিজের সুখ দুঃখগুলো প্রকাশ করতে পারেন না, যেমনটা আমেনা বেগম অনায়াসেই পারছেন। আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, তুই আমায় আগে কেন জানাসনি বলতো? আমার ছেলের এই অবস্থা আর আমরা আনন্দ করে এলাম। আহনাফ তার মাকে বোঝানোর ভঙ্গিতে বলল, তেমন ক্ষতি তো হয়নি মা, তোমাদের চিন্তায় ফেলতে চাইনি তাই জানাইনি। তিনি কাঁদতে কাঁদতে রাগের সহিত বললেন, এখন কি আগে থেকে জানার জন্য তোর ক্ষতি হওয়া লাগবে? শান্ত হও মা। কি শান্ত হব? তুই কি বুঝবি সন্তানের জন্য মায়ের কত চিন্তা হয়? সেটাই তো, আমাদের পেটে তো কখনো বাবু হবে না। চিন্তিত হওয়ার ভান করে বলল আহিল। আহনাফ মুচকি হাসে। আমেনা বেগম আগুন দৃষ্টিতে ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, খবরদার, আমার সাথে একদম মজা নিবি না। আহনাফ ইশারায় আহিলকে বলল মাকে আর না রাগাতে। সে নানানভাবে মাকে বোঝানোর চেষ্টা করছে, তবে কোনোভাবেই শান্ত করতে পারছেন না। না পেরে আহনাফ শুয়ে পড়ে বলল, অনেক রাত হয়েছে মা, শরীরটা খুব খারাপ লাগছে। তিনি চোখের পানি মুছে বললেন, তুই ঘুমা বাবু, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। চুপ করে থাক, কোনো কথা বলবি না। তুই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবি আর আমি কাছে থেকেও ঘুমাবো? বিদেশ বিভুঁয়ে তো অসুস্থ হলেও জানাস না কখনো। জানিয়ে কি হবে? তুমি তো যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দেবে। এখনও একই কাজ করছো। যাও তো, ঘুমাও। আমি কি বললাম তুই শুনিসনি? তুই আগে বিয়েটা কর, বউয়ের হাতে তো সব দায়িত্ব দিয়ে তারপর আমি শান্তিতে ঘুমাবো। তুমি তাও ঘুমাবে না মা, আমি ভালো করে জানি। তিনি ফ্যাকাশে মুখে বললেন, না ঘুমালে নাই, প্রয়োজনে বউ শাশুড়ি মিলে ছেলের সেবা করব। জহির চৌধুরী বললেন, ছেলেটাকে এবার একটু ঘুমোতে দাও। ওষুধ খেয়েছো ভাইয়া? জিজ্ঞেস করলো আহিল। হ্যাঁ, আমি খেয়েছি। অর্ষার ঠিকমতো খাচ্ছে নাকি? ওষুধ খেয়েছে নাকি ওর খবর নে আগে। যেহেতু তোর কারণেই এই বাড়িতে আসছে, সুতরাং অর্ষা এখন তোর রেসপন্সিবিলিটি। ও ঘুমাচ্ছে ভাইয়া, রেনু আপার থেকে জেনে নিয়েছি। আমেনা বেগম বললেন, ঠিক আছে, তোরাও গিয়ে এখন ঘুমিয়ে পড়। আমেনা বেগম রয়ে গেলেন। তিনি ছেলের মাথায় চুলে বিলি কেটে দিচ্ছেন। এতক্ষণ ক্ষতস্থানে ভীষণ যন্ত্রণা হচ্ছিল আহনাফের।
তবে এখন মায়ের মমতাময়ী হাতের স্পর্শে দু চোখের পাতায় শান্তির ঘুম ভর করেছে। সকালে কলেজে যাওয়ার সময় কেয়া এসে উপস্থিত হলো এই বাড়ি। সকলের নাস্তা প্রায় শেষ। আহিল আর অর্ষা বের হচ্ছিল, তখনই মেন গেটে কেয়ার সঙ্গে দেখা হয়ে যায়। অর্ষা দৌড়ে গিয়ে কেয়াকে জড়িয়ে ধরে। কেয়াও অর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। গতকাল তো তোর সাথে দেখা হলো না, তাই ভাবলাম আজ দেখা করে যাই। তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ। তুমি আজ শোরুমে যাওনি? গিয়েছি, ভার্সিটিতে যাব আজ, পরীক্ষা আছে। পরীক্ষা কয়টায়? 10:30টায়। তোরা মনে হয় কলেজে যাচ্ছিলি, তাহলে আর দেরি করিস না, সাবধানে যা। আহিল বলল, আমরা যাচ্ছি, তুমি ভেতরে যাও। না না, এসেছিলাম অর্ষাকে দেখতেই। অর্ষা অসহায়ভাবে বলল, ওর ভাই অ্যাক্সিডেন্ট করেছে জানো, করুণ অবস্থা। বলিস কি? কোথায় এখন? বাসায়ই আছে, দেখে আসো, বলল আহিল। কেয়া হাত ঘড়িতে সময় দেখে বলল, ঠিক আছে, তোরা সাবধানে যাস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অর্ষা এবং আহিল যাওয়ার পর কেয়া বাড়িতে ঢোকে। আমেনা বেগম ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে যাচ্ছিলেন। রেনু দরজা খুলে দেওয়ার পর কেয়াকে দেখে দাঁড়িয়ে যান। হেসে বলেন, আরে কেয়া, তুমি এসো, ভেতরে এসো। কেয়াকে নিয়ে তিনি সোফায় বসলেন। কেয়া জিজ্ঞেস করল, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ মা, ভালো। তোমার কি খবর বলো? কাল আসলে দেখা করনি কেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সময় ছিল না আন্টি, আজ পরীক্ষা আছে তো তাই ছুটি নিয়েছি। ভাবলাম যাওয়ার আগে অর্ষাকে দেখে যায়। ওরা তো কিছুক্ষণ আগেই বের হলো, দেখা হয়েছে। আহনাব ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমেনা বেগমের হাসি হাসি মুখটিতে আঁধার নেমে আসে। মুখটা প্রায় কাঁদো কাঁদো ধরে আসা গলায় বললেন, হ্যাঁ, কি যে হয়ে গেল? খুব বেশি অসুস্থ? হ্যাঁ, একটু আগে খাইয়ে ওষুধ খাওয়াই দিলাম, এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে যখন, তখন তো আর দেখতে যাওয়ার কিছু নেই। তাই কেয়া ছোট করে বলল, ও, তুমি খেয়ে এসেছো? জি আন্টি। একটু থেমে কেয়া হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন তাহলে উঠি আমি, ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, ভালো মতো পরীক্ষা দিও, আর সময় করে এসো একদিন। ইনশাআল্লাহ আসবো, বলে কেয়া চলে যায়। আমেনা বেগম একবার আহনাফের রুমে উকি দিয়ে দেখেন জেগেছে কিনা। না, জাগেনি। কলেজে আসার পর থেকে ফোনে ঘুটুর মুটুর প্রেমালাপে ব্যস্ত লামিয়া। ওর ফিসফিসানি প্রেমালাপে বিরক্ত গ্যাঞ্জাম পার্টির বাকি সদস্য। এমনকি সে ক্লাসে বসেও পর্যন্ত বেঞ্চের নিচে মাথা লুকিয়ে ফিসফিস করে কথা বলছে। রেশমি প্রায় অতিরিক্ত বিরক্ত হয়ে লামিয়ার কোমরে খোঁচা দিয়ে বলল, দুনিয়াতে একলাই তুই কি পীড়িত করস? ফোন রাখ কইতাছি, এক্ষুনি ফোন রাখবি। লামিয়া বিরক্ত চোখে তাকায়, ফোন কেটে ফিসফিস করে বলে, এখন প্রেম করব না তো কখন করব? বিয়ের পর? বিয়ের পরেই করবি। বিরক্ত লাগতেছে তোর লুলামিগিরি। রেশমি, বাজে কথা বলবি না। অর্ষা যত সম্ভব চেষ্টা করছিল ওদের কথোপকথনে কান না দিয়ে স্যারের লেকচারে মনোযোগ দেওয়ার জন্য। ওর বাম পাশেই বসেছে জুঁই, সে কারো সাথে মেসেজিং করছে আর মিটমিট করে হাসছে। ডান পাশে রেশমি আর লামিয়া ফিসফিস করেই তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। একেই না বলে গ্যাঞ্জাম পার্টি। স্যার অনেকক্ষণ যাবৎ ওদের লক্ষ্য করছিলেন। এবার তিনি কড়া কণ্ঠে লামিয়া ও রেশমির উদ্দেশ্যে বলল, কি হচ্ছে? জুঁই ভয়ে আঁতকে ওঠে। যদিও স্যার ধমক দিয়েছিলেন ওদের দুজনকে, তবে জুঁই ভেবে নিয়েছে স্যার ওকে ফোন চালাতে দেখে ফেলেছে, যার দরুন ভয়ের চোটে ফোন হাত থেকে ছিটকে অর্ষার পায়ের কাছে পড়েছে। ক্লাসের সকলের দৃষ্টি এখন ওদের বেঞ্চে বসা ওদের 4 জনের উপর স্থির। অর্ষা ফোন তুলে বেঞ্চের নিচ থেকে মাথা উঠাবে, তখনই ফোন ভাইব্রেট হওয়া শুরু হয়। স্যারও তখন ওদের বেঞ্চের সামনে এসে দাঁড়িয়েছে। স্যার ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন অর্ষার দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, এ কি, প্রেম করছো? বিস্ময়ে হাঁ হয়ে যায় অর্ষার মুখ। প্রেম? আর সে সে তো এসবের আগেও নেই, পিছেও নেই। সে তড়িঘড়ি করে বলল, না না স্যার। কি না না? দেখি ফোনটা দাও। জুঁই চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকছে। স্যার ফোন হাতে নিয়ে দেখেন স্ক্রিনে লেখা আছে সন্টু মন্টু জান। তিনি নামটা দেখে দু ভ্রু উঁচু করে জোরে বললেন, সন্টু মন্টু জান? এই নাম শুনে ক্লাসের সবাই সমস্যারে হেসে ওঠে। স্যারও কেন জানি হেসে ফেলল। কিয়ৎক্ষণ বাদে সকলকে ধমক দিয়ে বলল, সাইলেন্ট। দ্বিতীয় দফায় ফোন ভাইব্রেট হচ্ছে। এবার স্যার নিজেই ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেন,
তিনি কিছু বলার পূর্বে ফোনের অপর প্রান্ত থেকে রাশভারী কণ্ঠে ভেসে আসে, এই বেয়াদব ফাজিল মেয়ে, এখন কেন উত্তর দিচ্ছেন না? আপনার জান বলা আমি বের করব। আপনি চেনেন আমায়? খবরদার বলে দিচ্ছি, আমায় ডিস্টার্ব করবেন না। বলে ফোন লাইন কেটে দেয় ছেলেটি। এবার সবাই স্তব্ধ হয়ে যায়, এমনকি স্যারও। স্যার বিস্ময় নিয়ে বললেন, তোমায় আমি অনেক সহজ সরল ভাবতাম মর্ষা। সন্টু মন্টু জান লেখা দেখে ভাবলাম, থাক, দুদিন পর তো ভার্সিটিতে যাবে, এখন তো প্রেম করতেই পারে। কিন্তু এখন তো দেখছি ঘটনা ভিন্ন, তুমি একটা ছেলেকে ডিস্টার্ব করছো। স্যারের কথা কর্ণকুহরে আঘাত করার পূর্বেই অর্ষার হাত পা কাঁপছে। এমনকি জুঁই গ্যাঞ্জাম পার্টির সকলেও অবাক, কারণ ওপাশে কথা বলা ছেলেটি ছিল আহনাফ।